আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ। প্রতিষ্ঠানটিতে হাসিনা সরকারের লোকজনকে বসানো হচ্ছে অভিযোগ। জামায়াতের নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। সামাজিক সুরক্ষার আওতায় গরিবদের সুবিধা দিতে উদ্যোগ। আসন্ন বাজেটে এই খাতে বরাদ্দ প্রায় 1.5 লাখ কোটি টাকা। ডাটাবেস তৈরির পরামর্শ। এখানে তথ্যের বিষয় আছে, বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে তো তদারকি করতে হবে। পুশিনের ঘটনা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব জানালেন উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশ নিতে জানালেন শর্ত। যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। রামিসা হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও পূর্ণাঙ্গ রায় পৌঁছেছে হাইকোর্টে। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। এবং ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে চরম অবনতি। ফোন আলাপে দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। ব্যাখ্যা দিয়ে তেল আবিব বলছে প্রেমিক প্রেমিকার ঝগড়া। ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল জাতীয় সংসদ। মঙ্গলবার অধিবেশনে বিরোধী দলীয় নেতা ব্যাংকটিতে শেখ হাসিনা সরকারের দোসরদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় আইন অনুযায়ী যে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল কিংবা চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপসারণে বাংলাদেশ ব্যাংক তার পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদে চলছে প্রথম বাজেট অধিবেশন। মঙ্গলবার বিকেলে তৃতীয় দিনে উত্তাপ ছড়ায় ইসলামী ব্যাংক ইস্যু। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ ৬৮ বিধিতে এক সাধারণ আলোচনার ওপর বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে। এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। অর্থনীতির দুই চাকার এক চাকা ব্যাংক আর এক চাকা স্টক মার্কেট। ব্যাংকে আস্থা ফিরে আসলে অবভিয়াসলি হাত ধরে স্টক মার্কেটও আস্থা ফিরে আসবে। দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষায় ইসলামী ব্যাংকের শেয়ারগুলো প্রকৃত ও বৈধ মালিকদের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আপনাদের আহ্বান মতো যে এখানে দুনিয়াতে ন্যায়ের নীতি প্রতিষ্ঠা করা হবে, সৎ পথে ন্যায় আশা করা হবে। তো ন্যায় একজনের জন্য চাইবেন, আপনাদের জন্য চাইবেন না, তা তো হতে পারে না। আমরা সকল গ্রাহকের এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করব, ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, সুষ্ঠুভাবে তদন্ত করব। অধিবেশনে অর্থমন্ত্রী জানান, ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে নিরাপদ। এ বিষয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করছেন তারা আইনের চোখে অপরাধী। আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা একটি রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার এই সমস্ত মুভমেন্টের পিছনে কাজ করছে। নতুন উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংক থেকে বিনা জামানতে 7% সুদে 10 লাখ এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ 35 লাখ টাকা ঋণ নিতে পারবেন বলেও জানান অর্থমন্ত্রী। আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিষয়টির উপর দেশের দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা জোরদারে 2026-27 অর্থ বছরের বাজেটে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। এজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে প্রায় 1.5 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এই খাতে থাকছে 6টি নতুন কর্মসূচি। আসন্ন বাজেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ।
আসছে বাজেটে নিত্য প্রয়োজনীয় প্রায় 60টি খাদ্যপণ্য, বিশেষ করে চাল, গম, ডাল, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলে আমদানিতে উৎসে কর অর্ধেক করার প্রস্তাব করা হতে পারে। এছাড়া দেশীয় ভোজ্য তেলে কর অব্যাহতি আর কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখার পদক্ষেপ থাকছে নতুন বাজেটে। আর এসব পদক্ষেপে এবার খাদ্যমূল্য অনেকটাই কমে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। তবে দেশের চলমান সংকটের অর্থনীতিতে বাজেট নিয়ে কতটা স্বপ্ন দেখতে পারে নিম্ন আয়ের লোকজন, সেই প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে দেখা যায় কয়েকটি কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড। এছাড়াও কৃষক কার্ড, বেকার ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, বয়স্ক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সিটিজেন্স পেনশন চালু এবং জুলাই গণঅভ্যুত্থানের নিহত ও আহতদের পরিবারকে ভিজিএফ কার্যক্রমের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বজনীন পূর্ণ জীবনচক্র ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয় গঠন করবে। কারণ আগে যে সামাজিক নিরাপত্তা জাল ছিল সেগুলো তো বিভিন্ন ত্রুটিযুক্ত। যার তালিকাভুক্ত হওয়ার কথা নয় তিনি তালিকাভুক্ত হয়েছেন, যার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তিনি কখনো তালিকাভুক্ত নেই, কারণ রাজনৈতিক প্রক্রিয়া হয়েছে। কিন্তু আমাদের সময় দেখেন যে আমাদের পাইলটিং হয়েছে ফ্যামিলি কার্ডে, সেখানে কিন্তু বিজ্ঞানসম্মত, অর্থাৎ সেখানে পভার্টি মিনস টেস্ট করা হয়েছে এবং তার মাধ্যমে স্কোরিংয়ের ভিত্তিতে যাচ্ছে। কৃষক কার্ড দেওয়া হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত মকুব করেছেন। প্রকৃত সুবিধাভোগীদের হাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা নিশ্চিত করতে চাইলে প্রথমেই তথ্য ভাণ্ডার গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সামাজিক নিরাপত্তায় তো এবার দেখছি যে বাজেটে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, বড় 16% মনে হয় বরাদ্দ এই বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেওয়া হয়েছে। এখানে কয়েকটি বিষয় আছে। সুবিধাভোগী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখি সবসময় 20% অ্যারাউন্ড 16 থেকে 20 বা আরও বেশি হয়তো এক একটা প্রোগ্রামের ক্ষেত্রে সেখানে মিস টার্গেটিং হয়, যাদের পাওয়ার কথা তারা পায় না। তার মানে হচ্ছে যে নির্বাচন, এবং নির্বাচন করতে হলে তো ডেটাবেস লাগবে। এখানে তথ্যের বিষয় আছে, বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে তো তদারকি করতে হবে। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের মূল বাজেটের পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতের 5 বছর মেয়াদী পরিকল্পনা ও কৌশল তুলে ধরে একটি পৃথক বাজেট দলিলও প্রকাশ করা হতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দুর্নীতি ও অর্থ পাচারের ক্ষত সারিয়ে একটি ইনসাফ ভিত্তিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার বিকল্প বা ছায়া বাজেট প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানী মগবাজারে জামায়াতের পক্ষ থেকে ছায়া বাজেট উপস্থাপন করেন দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন। এতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,65,926 কোটি টাকা। সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 1,68,329 কোটি টাকা, যা জিডিপির 2.43%। দলটি বলছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাই হবে বাজেট ঘাটতি মেটানোর অন্যতম উপায়। যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে যে বাজেট সরকারি দেব ওই বাজেট কার্যকর হবে না। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না। আমাদের ফিস্কাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হবে, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না। এই টাকাগুলার খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। এবার আমাদের নিয়মিত আয়োজন জনতার কথা। আসন্ন বাজেট নিয়ে কি ভাবছেন বরগুনার জেলেরা, তা দেখে নিব এবার। নতুন সরকারের নতুন বাজেট হবে, সেই বাজেটে আসলে উপকূলীয় জেলা বরগুনার জেলেদের জন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা বা জেলেদের আলাদাভাবে কোনো বাজেট হবে কিনা সেই বিষয়ে আমরা জেলে পল্লীতে কথা বলবো জেলেদের সাথে, যে তারা কি প্রত্যাশা করছেন নতুন সরকারের কাছে। তেলের দাম বাড়ছে, মাছ পোনা পাই না, এই খুব কষ্টের উপরে আছে। সরকার 4 মাস সে চাল দেয়। হ্যাঁ, এই এলাকা যদি আর একটু বাজেট বাড়াই দিত, তেল ডাল বা কিছু আর্থিক টাকা পয়সা, হ্যাঁ, তাহলে আমরা উপকৃত হইতাম। মানে একটা ফ্যামিলিতে 10 জন 12 জন হলে লোক করে কই, আমাকে তো বাজেটের মধ্যে কিছু দেই না, কি উপকার হইবে? আমরা কিছুই তো পাই না। একটা বছর 265 কি চালে তো হয় না আমার। আরে অনেকে ধরেন সারিয়া অটো রিক্সা চালাই, ডেইলি দিন মজুরি কাজ করি, হারাই ভালো থাকে আমাকে সিআই। মন্ত্রী এখন তারেক জিয়া
মাসে বছরে 60,000 টাকা দেবে, আর তেল ডাল চাউল দেবে। হলে কতগুলো আমাকে পোষাইবে, আর যদি হ্যাঁ না দেয় তো আমরা পোষাই থাকতে পারতেছি না, হলে আমাকে চুরি করে অবরোধের মধ্যে পাতা লাগে। আমার কর্ম তো এই আর করার আজকে চাউল ডাউল শশীল কাটতেছে, আমরা হ্যাঁ পাই না। কথা বলছে ডাল চাউল হ্যাঁ আমরা আজকে পাইনি। যোগ্য চাউল ছাড়া আর কি হ্যাঁ কতকে পায় কতকে পায় না। যে টাকা দিতে পারে মেম্বার চেয়ারম্যানে তে পায়, নাইলে তো পায় না। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ব্যক্তি হিসেবে যে কেউ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন, এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। সীমান্তে পুশিনের ঘটনাকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব বলেও উল্লেখ করেন তিনি। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার এ সময় ভারত বাংলাদেশ সীমান্তে পুশিন সমস্যা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। পরে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকার, তবে দলীয় পরিচয় ছাড়া ভোটে লড়তে বাধা নেই। সংগঠনটা যেহেতু তার কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই কথাটা এরকম না। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ করে বিএনপি সরকার। কিভাবে সহযোগিতা করা যায়? রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মাননীয় স্পিকার, রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও পূর্ণাঙ্গ রায়ের নথি হাইকোর্টে পৌঁছেছে। মঙ্গলবার এটি হাইকোর্টে পাঠানো হয়। এর আগে গত রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেন আদালত। সোমবার 2 জনকে কন্ডেম সেলে নেওয়া হয়। মামলার এজাহার অনুযায়ী গত 19 মে রামিসাকে হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে শুনানির জন্য 16 জুন তারিখ ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে 7 আইনজীবীর করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের 2 সেপ্টেম্বর হাইকোর্ট ওই রায় দেয়। এতে 116 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল বলে ঘোষণা করা হয়। এছাড়া সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে নির্দেশ দেন আদালত। অনার্স বা স্নাতক সম্মান পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ে বাদ দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার পর্যালোচনাও চলছে। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নেওয়া প্রকল্প নিয়ে একনেকে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। তো এই ধরনের কোনো প্ল্যানই হয়নি যে কমানো হবে, কার্টেল করা হবে, ক্লোজ করা হবে, এই ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কীভাবে হবে। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে এরই মধ্যে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ।
এতে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা ও জীবনযাত্রা সহজ হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা তদারকি সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্গম অপরিকল্পিত বসতি, ভূমি দখল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা চট্টগ্রামের দুর্গম জঙ্গল সলিমপুরে 4টি সড়ক নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। প্রাথমিকভাবে প্রায় 10 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হবে একাধিক কালভার্ট ও অন্তত 3টি সেতু। আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও যুক্ত করা হবে প্রকল্পে। এছাড়া দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ পরিচালনার জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় নির্মাণ কাজে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সলিমপুরের সাধারণ জনগণের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর মৌখিক নির্দেশনার ভিত্তিতেই আমরা কাজটি অতি দ্রুততার সাথে শুরু করেছি। আনুমানিক 10 কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়ক নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা বাড়বে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনাও আরও সহজ হবে। যেহেতু এই এলাকাটি পাহাড়ি, সো এখানে বেশ কিছু কালভার্ট নির্মাণ করার প্রয়োজন হবে এবং ন্যূনতম 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। দুর্গম এলাকায় রাস্তা নির্মাণে আশার আলো দেখছেন স্থানীয়রা। এখান দিয়ে যাইতে হলে একটু ঘুরে যাইতে হয় কি, কিন্তু এখান দিয়ে যাইলে আমাদের জন্য শর্টকাট, কারণ আমরা এখানে থাকি তো কাছে, এখান দিয়ে রাস্তাটা কাছাকাছি। রাস্তাটা হতে আমরা যাতায়াত যাওয়া আসার জন্য আমাদের উপকৃত হবে, কেন কেদামাতি থাকবে না। প্রথম পর্যায়ে আলীনগর স্কুল থেকে শুরু হওয়া সড়কের কাজটি ভাটিয়ারি হাটহাজারী রিং রোডে গিয়ে শেষ হবে। কাজ শেষ করতে সময় লাগবে 7 থেকে 8 মাস। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রাখা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের চরম অবনতি হয়েছে। এই ইস্যুতে দুই নেতার মতবিরোধের খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরান বলছে তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তির আগে লেবাননে অবশ্যই হামলা বন্ধ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ঢোকার পর নিজেকে কট্টর ইসরায়েলপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। সে লক্ষ্যে তেল আবিবকে অন্ধভাবে সমর্থন দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এক বিশেষ উচ্চতায় পৌঁছায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে জড়িয়ে ফেলেন। সময় যত গড়ায় ততই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এক পর্যায়ে ট্রাম্প প্রশাসন বিষয়টি উপলব্ধি করে এবং ইরান যুদ্ধ অবসানে চেষ্টা চালায়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ থেকে সরতে নারাজ। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রাখেন নেতানিয়াহু, জানিয়ে তেহরান ক্ষুব্ধ হয় এবং 7 জুন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে তেহরান সহ বিভিন্ন স্থানে বিমান হামলা করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে অনতিবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানান। এর পরপরই দেশ দুটি হামলায় স্থগিত রাখার ঘোষণা দেয়। ইসরায়েলি বাহিনীর অনমনীয় আচরণে ক্রমেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। কয়েকদিন আগে ফোনালাপে নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলতেও পিছপা হননি এই রিপাবলিকান নেতা। ইরান ও লেবাননে হামলার ঘটনা কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্পর্ক এতটাই অবনতি হয় যে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসার বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। অবশ্য ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের অবনতির ব্যাখ্যা দিয়ে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার এই মতবিরোধকে প্রেমিক প্রেমিকার ঝগড়া হিসেবে অভিহিত করেছেন। ইরানে 28 ফেব্রুয়ারি আচমকা যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান এর কড়া জবাব দেয়। পরে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। শান্তি চুক্তির লক্ষ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। একদিকে যুদ্ধ, অন্যদিকে নতুন জোট ও ক্ষমতার সমীকরণ। বিশ্ব নেতাদের বক্তব্যও দিচ্ছে পরিবর্তনের ইঙ্গিত।
তাহলে কি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হয়ে গেছে? তাই জানবো এবার। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতি এমন এক ব্যবস্থার অধীনে পরিচালিত হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব ছিল সবচেয়ে বেশি। ওয়েস্ট এশিয়ার চলমান সংঘাতকে ঘিরে অনেক বিশ্লেষক মনে করছেন বিশ্ব নতুন এক ভূ রাজনৈতিক যুগের সূচনা লগ্নে দাঁড়িয়ে আছে। কেননা আফগানিস্তান, ইউক্রেন এবং সর্বশেষ ইরান যুদ্ধ দেখিয়েছে বিপুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি ওয়াশিংটন। পুরনো মিত্রদের অনেকেই এখন আর অন্ধভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অনুসরণ করছে না, নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে তারা। তাই ইরান যুদ্ধেও মিত্রদের অংশগ্রহণ সীমিত। এ বিষয়ে কথা বলেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদের সাথে। আসলে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যেটা আমরা দেখতেছি যে 90 দশকের পরের থেকে দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা সেটার পতন হয়েছে এবং এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এই গত 30-35 বছর যাবৎ আমরা দেখেছি। কিন্তু বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি বাড়াবাড়ির কারণে এবং তার অতিমাত্রায় সামরিক আগ্রাসন, আধিপত্যবাদ এবং ক্ষুদ্র রাষ্ট্রগুলোর যে নিরাপত্তাহীনতা এবং অন্যায়ভাবে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে গুরুত্ব না দেয়া এবং তাদের উপর দমন নিপীড়ন চালানো, তাদের পররাষ্ট্রনীতিকে মার্কিন আধিপত্যবাদের আওতায় নিয়ে আসা, এই সমস্ত কারণে কিন্তু বিশ্বের অনেকগুলো রাষ্ট্র এবং অনেকগুলো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রতি অসন্তুষ্ট এবং তারাই কিন্তু চায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যবাদের পতন হোক, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পতন হোক এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থা যেটা বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পৃথিবীতে আসুক। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছে রাশিয়া। তুরস্ক, সৌদি আরব ও ভারত নিজেদের স্বার্থ অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করছে। নতুন ব্যবস্থার অন্যতম শক্তি ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই জোট বিশ্বের জনসংখ্যা, জ্বালানি সম্পদ ও অর্থনৈতিক উৎপাদনের বড় অংশের প্রতিনিধিত্ব করে। এই যুদ্ধের আরেকটি প্রভাব হলো ভূ রাজনৈতিক জোটগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধি। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ কোনো এক পক্ষ বেছে না নিয়ে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল অনুসরণ করছে, যাকে বলা হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট। এবং রাশিয়া এবং চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা উদীয়মান রাষ্ট্র হিসেবে তারা আবির্ভূত হচ্ছে এবং বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে একাধিপত্যবাদী নীতি, একক আধিপত্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সেটার প্রতি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বর্তমানে তার যে একক ক্ষমতা, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার যে নেতৃত্ব, সেটা তার পক্ষে আর রাখা সম্ভব হচ্ছে না। ফলে প্রশ্নটি এখন আর শুধু একটি যুদ্ধকে ঘিরে নয়। প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক কাঠামো কি ধীরে ধীরে স্থান ছেড়ে দিচ্ছে নয়া কোনো বিশ্ব ব্যবস্থার কাছে? বিশ্বকাপ ফুটবলের খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এজন্য ৪৭ কোটি ২৫ লাখ টাকায় বিটিভি সম্প্রচার স্বত্ব কিনেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এই তথ্য জানান তিনি। সো আলটিমেটলি 200 কোটি টাকা যদি বিটিভি কিনতো, বিটিভিতে 200 কোটি টাকা কি উঠানোর মতো প্রোডাক্ট? আপনি এই ফোনটা যার কাছেই বিক্রি করেন, ইট হ্যাজ এ সেট ভ্যালিউ। এখন আপনি যদি আমার কাছে এটা 5,000 টাকাতে বিক্রি করেন, আমি যার কাছে যাই 1,000 বেশি কি কেউ দিবে? তো বিটিভির উপরে কাঁঠাল ভেঙে আপনি 200 কোটি টাকা দিয়ে কিনিয়ে আর ব্যবসা করবে অন্য মানুষ, তারা প্রফিটটা নেবার, বিটিভি জিরো হবে তা তো হতে পারে না। পাবলিক মানির অপচয় এবং দুর্নীতি আমরা রোধ করেছি। ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উৎসবের আমেজ। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। বিভিন্ন বিপণী বিতান এবং ফুটপাতের অস্থায়ী দোকানে বেড়েছে বিভিন্ন দেশের ফুটবল দলের জার্সি ও পতাকার বেচাকেনা, যেখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। আকাশী নীল আর সবুজ হলুদ, এই রঙে এখন বিভক্ত দেশের ফুটবল সমর্থকরা। কেউ আর্জেন্টিনা, কেউ বা ব্রাজিলের জার্সি ও পতাকা কিনছেন। গাইবান্ধার বিভিন্ন বিপণী বিতান ও অস্থায়ী দোকানে ভিড় চোখে পড়ার মতো। এছাড়াও চাহিদা রয়েছে স্পেন, ফ্রান্স ও জার্মানির পতাকা ও জার্সির।
সাইজ ও মানভেদে 200 থেকে 700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে জার্সি। আর্জেন্টিনার জার্সি খুব বেচা হচ্ছে, তারপরে হলো ব্রাজিল। পতাকা বিক্রি হচ্ছে আপনি ব্রাজিলের সবচেয়ে বেশি পতাকা, তারপরে আর্জেন্টিনা, তারপরে ঘানা, স্পেন, ইরাক, ইরান, জার্মান। উন্মাদনা শুধু কেনাকাটায় নয়, ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থকেরা একে অপরকে ছুড়ে দিচ্ছেন নানা ধরনের চ্যালেঞ্জ। খেলা নিয়ে চলছে তর্ক বিতর্ক। মেসি ছাড়া কোনো আলাপ নাই। এবারকার বিশ্বকাপ আমরা আবার নিব, 26-এর বিশ্বকাপ আর্জেন্টিনা। এবারের কাপটাও আমরাই পাবো, কারণ আমাদের রয়েছে বিশ্বের সেরা একটা টিম, আর সেরা ফুটবলার, সেই সঙ্গে সেরা গোলকিপার। সুতরাং আমাদের আর্জেন্টিনার কাছে কোনো দলের কোনো পাত্তা নেই। ব্রাজিল খেলোয়াড় ভালো, খেলে ভালো, তারা এই পর্যন্ত 5টা বিশ্বকাপ নিয়েছে, ভালো খেলার পুরস্কার তারা নিয়েছেন। যারা আর্জেন্টিনা অনেকে লাফালাফি ফালাফালি করতেছে, এদের বলা উচিত ছিল যে আমাদের অবৈধ বিশ্বকাপ একটা আছে তাদের হাতে। প্রেমিকাকে যেমন বলতে পারি না কেন ভালোবাসি, সেভাবে ব্রাজিলকেও কেন ভালোবাসি এটা বলতে পারবো না। দুঃখিত ভাই। বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন উপকূলীয় দ্বীপজেলা ভোলার ফুটবল প্রেমীরাও। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা গায়ে জার্সি পরে ও হাতে পতাকা নিয়ে করেছেন পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা। এছাড়া বড় পর্দায় খেলা দেখার আয়োজন ও প্রিয় দলকে ঘিরে নানা পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছেন সমর্থকরা। আমরা 5বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি, তাদের আমাদের সমান হতে আরো 2বার বিশ্বকাপ নিতে হবে। সো আপনাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, কিন্তু তারা আসলে প্রতিবার যিনি সমর্থক রয়েছেন ভোলার, যারা খেলা না বুঝে লাফালাফি করেন, আমি তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, আগে লেভেলে আসো, তারপরে খেলা হবে। মায়ামিতে যে খেলা দেখাইছে আমরা সবাই বুঝতে পারি তাদের বয়স হয় নাই, সে আগেই সেই যৌবন ফিরে আছে। আশা করি এই বিশ্বকাপে আগের যে ভালো দেখে আবারও বিশ্বকাপ জয় করবে। ব্যবসায়ীরা জানান, গতবারের তুলনায় দাম কিছুটা বাড়লেও জার্সি পতাকা কিনতে ক্রেতাদের আগ্রহ কমেনি। আগামী 11 জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। সংবাদ শেষ করব বিনোদনের খবর দিয়ে। ঈদে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার নির্ভর চলচ্চিত্র মালিকের বিশেষ প্রদর্শনী উপভোগ করলেন শিল্পীরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী মহাখালীর স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্র প্রদর্শনীতে নায়ক, নায়িকা এবং অন্যান্য কলাকুশলীদের সঙ্গে অংশ নেন অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা। সাইফ চন্দনের পরিচালনায় মালিক ছবির প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। অপরাধ জগতের ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়েছে এই গল্প। ঈদে মুক্তি পাওয়ার পর এটি আলোচনায় আসে। বিশেষ করে শুভ মিমের রসায়ন পছন্দ করেন দর্শকরা। আর অভিনয় করেছেন নিমা রহমান, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু সহ অনেকেই। আমি এবং আমাদের সিনেমার যত শিল্পী, কলাকুশলী আছে, সবাই দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আমরা আসলে দর্শকের কাছ থেকে এত ভালো সাড়া পেয়েছি, যার জন্য আসলে আমরা অনেক কৃতজ্ঞ, কারণ অনেক ভালোবাসা দিয়েছে এই মালিককে। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ। প্রতিষ্ঠানটিতে হাসিনা সরকারের লোকজনকে বসানো হচ্ছে অভিযোগ জামায়াতের, নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। সামাজিক সুরক্ষার আওতায় গরিবদের সুবিধা দিতে উদ্যোগ। আসন্ন বাজেটে এই খাতে বরাদ্দ প্রায় 1.5 লাখ কোটি টাকা। ডাটাবেজ তৈরির পরামর্শ। এখানে তথ্যের বিষয় আছে, বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে তো তদারকি করতে হবে। পুশিনের ঘটনা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব, জানালেন উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশ নিতে জানালেন শর্ত। যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। রামিসা হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও পূর্ণাঙ্গ রায় পৌঁছেছে হাইকোর্টে। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। এবং ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে চরম অবনতি। ফোন আলাপে 2 জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। ব্যাখ্যা দিয়ে তেল আবিব বলছে প্রেমিক প্রেমিকার ঝগড়া।
এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।